আমরা কিন্তু তথ্য প্রযুক্তির প্রথম অধ্যায়ের আজকে একদম শেষ ক্লাসে। এর ভিতর আশা করি তোমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছো। আমরা আজকে সেই প্রশ্ন তোমাদেরকে যে বাসার কাজ দিয়েছে সেখান থেকেই কিন্তু এটা একটা প্রতিফলন পাবো। শুরুতেই আমরা বাড়ির কাজগুলো প্রদান করো, সবাই একটু বের করো, প্রেজেন্টেশন করবা। ওকে, মাঝের লাইনে একদম শেষ জন বলো তুমি সম্ভাব্য কি কি প্রশ্নগুলো লিখেছো, একটু প্রেজেন্ট করো। ওকে, দ্যাটস গুড। বামে, হ্যাঁ, ও যেগুলো বলেছে এর বাইরে যে প্রশ্নগুলো আছে সেটা বাকি সবাই শুনো। আমরা দেখো সবার আলোচনা মিলে কিন্তু আমরা বেশ কয়েকটি প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে পারি, তাই না? ফাইন, রাইট সাইড। আচ্ছা, ওকে, আমরা প্রশ্নগুলো শুনলাম। আমরা একটু রিক্যাপ করি। দেখো আমাদের এই অধ্যায়ে কি কি আলোচনাগুলো ছিল, আমরা বাসার কাজ, দলীয় কাজগুলো কি কি করেছি, এগুলোই কিন্তু আমাদের এই অধ্যায় থেকে প্রতিফলন, তাই না? কমন কিছু জিনিসগুলো বলি। প্রাত্যহিক জীবনে আমরা কি কিভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার করে থাকি। দেন কাগজবিহীন অফিসের ক্ষেত্রে বর্ণনা, সেটা কীরকম হতে পারে তোমরা কিন্তু করেছো। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অফিসকে যদি কাগজবিহীন অফিস করতে হয় তাহলে কি কি পদক্ষেপ নিতে হবে, আমরা করেছি না দলীয় কাজে? আচ্ছা, ভার্চুয়াল ক্লাসরুম, ভার্চুয়াল অফিস, রোবটের ব্যবহার, ভোটিং মেশিন বা ইভিএম, তাই না? গত ক্লাসে করেছে সামাজিক যোগাযোগ সাইট বলতে কি বুঝি, কয়েকটি উদাহরণ বা এর ব্যবহার। এইভাবে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে। ড্রোন কি, তাই না? চালকবিহীন গাড়িটা কি, কর্মক্ষেত্রে কি কিভাবে আইসিটি করা হচ্ছে, ওই যে লেজার সেখানে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, তাই না? ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে রোবটের ব্যবহার। দেখো এমনি কিন্তু অনেকগুলো প্রশ্ন যেগুলো আমরা পড়ে আসছি, জেনে আসছি। তো চলো একটু দেখে নেই কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে, এবং এই প্রশ্নগুলো একটা উত্তরের ধারণা তোমাদেরকে প্রেরণ করব, যেখান থেকে তোমরা আরো অনেক সুন্দরভাবে নিজের মতন করে বই, পারিপার্শ্বিকতা সহযোগিতা করে তোমরা সুন্দর একটা প্রশ্নমালা এবং উত্তরমালা রেডি করতে পারো। যেহেতু আমাদের পরীক্ষার সৃজন একটা লিখিত পদ্ধতিগুলো থাকবে, অনুচ্ছেদ থাকবে, এমসিকিউ থাকবে, এবং সব কিছু কিন্তু বইয়ের ভিতর থেকে থাকবে। এই কারণে বইয়ের ইম্পর্টেন্স লাইনগুলো আমরা আন্ডারলাইন করে নিব, কোন কোন লাইন থেকে কোন কোন প্রশ্নের মেইন উত্তরের অংশটা আসতে পারে এগুলো ফাইন্ড আউট করে নিব। দেখো তাহলে আমরা কি করছি, তথ্য প্রযুক্তি কি, তাহলে দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি বর্ণনা, জিপিএস কি, এর কাজের বর্ণনা, সামাজিক যোগাযোগ সাইট কি, কয়েকটি নাম উল্লেখ করো, ব্যক্তিগত জীবনে 5টি তথ্য প্রযুক্তির ব্যবহার, তারপরে কি কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু প্রশ্ন যেগুলো দেখো ম্যাক্সিমামটা তোমাদের সাথে মিলে গেছে। ইভিএম ব্যবহারে কয়েকটি সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করো। আমরা অসুবিধাগুলো কিন্তু বইতে পাই নাই, তাই না? আচ্ছা, কাগজবিহীন অফিসের সুবিধাগুলো কি কি, তাহলে আমরা দেখো এই প্রশ্নগুলো অ্যান্সার যাওয়ার আগে আমরা কিন্তু অনেক কিছুই এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই নয় কি? আমরা দেখো তোমাদেরকে যদি এখন বলি এটা সম্ভাব্য উত্তরগুলো বই থেকে লিখে বের করে একটা দিক, অসুবিধা হবে? আচ্ছা, আমরা একটু আলোচনা করে নিই, এরপরে আমরা একটা ছোট্ট চিঠি নিয়ে নিব, ক্লাস টেস্ট। ওকে, আচ্ছা দেখো আমরা কিন্তু এই যে প্রশ্নগুলো দেখেছি আমরা কিন্তু খুব ইজিলি এগুলো পেয়ে থাকি। যেমন জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমরা গত ক্লাসে কিন্তু করেছি সামাজিক সাইট কি, কয়েকটি, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলো, তাই না? তথ্য প্রযুক্তি কি, দৈনন্দিন জীবনে প্রযুক্তির মাধ্যমে আমরা যে দৈনন্দিন কাজগুলো সহজ করে নিচ্ছি, দৈনন্দিন সেটার বর্ণনাগুলো আমরা একবার একটু দেখে নিই। ভার্চুয়াল অফিস, দেখো আমরা যে ক্লাসটা করছি এটা একটা ভার্চুয়াল ক্লাস। আমি এখান থেকে এসে ক্লাসগুলো করছি, তোমরা খুব সুন্দরভাবে ওখান থেকে ক্লাসগুলো করতে পারছো। তাহলে আমরা দেখো এই কথাটাকে একটু প্রেজেন্ট করি সুন্দর করে। ভার্চুয়াল এমন একটি অফিস যেখানে কর্মীরা সরাসরি উপস্থিত না থেকে কাজ করে। আমাদের বইতে কিন্তু আছে 1983 সালে সর্বপ্রথম ভার্চুয়াল অফিস নিয়ে আলোচনা করে এবং 94 সালে অফিসের কার্যক্রম শুরু হয়ে থাকে। উন্নত দেশগুলোতে শুরু হয়েছিল নিয়ম নীতি মেনে কাজ করলে ভার্চুয়াল অফিসের সাধারণত অফিসের চেয়েও বেশি কাজ হয়। আমরা এই সুবিধার ক্ষেত্রে বলেছি কি কি সুবিধাগুলো আছে ভার্চুয়াল অফিসে, এর আগে কিন্তু আমরা এগুলো বইতে সে আলোচনাগুলো করেছি। দেখো সুবিধাগুলো আরেকবার তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে।
তাহলে প্রথম কি সরাসরি উপস্থিত থাকতে হচ্ছে না, বড় বড় ভবনের দরকার হয় না, যেরকম এটাতে কিন্তু অফিসের একটা প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পায়। আরেকটা ব্যাপার হচ্ছে শহরে কি হচ্ছে, এই যে আমাকে অফিস যাওয়া আসার ক্ষেত্রে একটা 2 ঘন্টা টাইম স্পেন্ড করছে, আমি কিন্তু বাসায় থাকলে এই টাইমটা অফিসের ক্ষেত্রে ব্যয় করতে পারতাম। তাহলে আমার যেরকম সময় সাশ্রয় হচ্ছে, অফিস ঠিক তেমনি আমার কাছ থেকে একটা ভালো আউটপুট পেতে পারে। আচ্ছা, বাসায় বসে কাজ করা যায় বলে অফিসের কাজের পাশাপাশি বাসার কাজকর্ম করা যায়। আমার বাসায় একটা ছোট্ট চাইল্ড বেবি আছে, আমি অফিসে আসলে তাকে টেক কেয়ার, তাকে দেখবে কে? এখন কথা হচ্ছে যে স্যার, তাহলে আমি যদি বেবিকে দেখি অফিসের কাজ, অবশ্যই তুমি 8 ঘন্টার জায়গায় তখন 10 ঘন্টা কাজ করবা। তাহলে কি হচ্ছে, কাজের ফাঁকে যে গ্যাপটা হচ্ছে তুমি সেটাকে রিকভার করে নিতে পারছো। দিনরাত 24 ঘন্টা চালু রাখা যায়। আমার অফিস একটা সার্টেন টাইম পর বন্ধ করতে হয়। যদি একটা ভার্চুয়াল অফিস হতো, আমি শিফটিং করে দিতাম। এখন কত কাজ করবে, নাইট শিফট, দেশে এক প্রান্তে দিন আরেক প্রান্তে রাত, টোটাল জায়গাতে দিন রাত 24 ঘন্টা কাজ করা সম্ভব হবে। এই কারণেই ভার্চুয়াল অফিসটা এখন অনেক বেশি জনপ্রিয়। আরেকটা প্রশ্ন সবাই দেখে নাও, মোবাইল টেলিফোনের বুদ্ধিমান বলার কারণ কি? অথবা যদি আমরা বলি বর্তমান সময়ে মোবাইল ফোনের ব্যবহার বর্ণনা করো, তাহলে আমরা এই সময় দেখো টেকনোলজি যতগুলো ব্যবহার করছি, প্রত্যেকটা জিনিস মোবাইলের ভিতর এখন ধীরে ক্রমান্বয়ে ইনক্লুড করা হচ্ছে। আমরা যখন প্রথম দিকে টেকনোলজিগুলো আসে তখন মোবাইলে এত ব্যবহার ছিল। ফার্স্ট অফ অল তো মোবাইলে শুধু বাটন ফোন কল করা, এরপর আসলো ক্যামেরা ফিচার, দেন গান শোনার ফিচার, এরপরে স্মার্টফোন, সেখানে ইন্টারনেট সিস্টেমটা ইনক্লুড হলো। ইন্টারনেট হওয়ার পরে কি হচ্ছে, মোবাইলের স্পেস, স্ক্রিন এগুলো বৃদ্ধি পাচ্ছে, র্যাম বাড়ছে, মেমোরি বাড়ছে, এসডি কার্ড ঢোকানো যাচ্ছে। ইন্টারনেট করে আমরা কি করছে, ফাইলের পরে ডেটা ট্রান্সফার, ফাইল, ছবি। আগে তোমরা দেখো প্রযুক্তিগুলো বিবর্তন, আগে ভিডিও কল করার জন্য স্কাইপ ইউজ করতে হতো, সেখানে আলাদা একটা ওয়েব ক্যাম বা ল্যাপটপের সাথে ক্যামেরা থাকতো, সেখান থেকে তোমাকে কথা বলতো। এখন মোবাইলে ক্যামেরা প্লাস হচ্ছে আমরা সেই ক্যামেরা দিয়ে সেলফির মুখ দিয়ে আমরা কি হচ্ছে ভিডিও কলিং করতে পারছি, তাই না? বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজের সেক্টরে তাদের কোম্পানিগুলো, সফটওয়্যার কোম্পানিগুলো অ্যাপ্লিকেশন অ্যাপস বের করতেছে, মোবাইল ব্যাংকিং বের হয়েছে, তাই না? দেখো মোবাইলের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তি সবচেয়ে যদি এখন ভাইটাল কোনো আমার কাছে মনে হয় যে ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে মোবাইল ফোন। অবশ্যই সেখানে ইন্টারনেট, স্মার্টফোন হতে হবে। তাহলে কি করে যাচ্ছে, আমরা এই কথাগুলো, গান শোনা, ছবি তোলা, ভিডিও, খুদে বার্তা পাঠানো, প্রতিনিয়তের উন্নতির ফলে কম্পিউটারের কাজ আমরা কি করছি, মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারছি। এটা ব্যবহার করে বিভিন্ন অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন, ওই যে দেখো আমরা SMS এর মাধ্যমে রেজাল্ট পাওয়া, সব কিছু কিন্তু এই মোবাইলের মাধ্যমেই আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া কি আছে, আমরা বিভিন্নভাবে এটি জীবনকে মানকে বদলেছে, যেমন একটি বুদ্ধি দিয়ে অনেক কাজ করতে পারে, তদ্রূপ মোবাইল টেলিফোন দিয়ে বিভিন্ন ফাংশন ব্যবহার করে দ্রুত কাজ করতে পারে। এই জন্যেই বুদ্ধিমান। যেরকম আমি গুগল ম্যাপ দিয়ে একটা মোবাইল ফোনে আমি কোথাও যাচ্ছি, মোবাইল ফোনে জিপিএস অন করে দিলাম, গুগল ম্যাপস দিলাম, যে সেখানে নির্দিষ্ট লোকেশনে যেতে পারছি, আমার চেনার প্রয়োজন নাই। গুগল ম্যাপ দিয়ে আমরা রাস্তায় ট্রাফিক আছে কিনা, সো বিকল্প রুট কোনটা ব্যবহার করতে পারি। আচ্ছা, অনলাইনে বইয়ের আমরা পড়েছি, বইয়ের অর্ডার দিতে পারছি, খাবারের অর্ডার দিতে পারছি, ফোনের মাধ্যমে চিকিৎসা করতে পারছি, SMS মাধ্যমে ভর্তি প্রক্রিয়া করতে পারছি, জানতে পারছি। হ্যাঁ, 999 ফোন দিয়ে আমি যদি কোনো বিপদে পড়ি উদ্ধার কাজে সহযোগিতা পেতে পারি। বিভিন্ন কিছু কিন্তু সম্ভব হচ্ছে। তুমি রাস্তায় পথে ঘাটে কোনো একটা অনিয়ম দেখছো, সেটা আগে ক্যামেরা থাকতে হবে তোমার, সেটা কাছে আছে কিনা, দেন রেকর্ড করতে। অ্যান্ড সবার কাছে মোবাইল ক্যামেরার সাথে সাথে ভিডিও অন করে করে সোশ্যাল মিডিয়াতে আমরা পাঠিয়ে দিচ্ছি, এবং সেটা একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, ওকে। এরপরে প্রশ্ন, জিপিএস কি, এর কাজ লেখো। তাহলে জিপিএস কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর কাজটা কি, আমরা নির্দিষ্ট অপরিচিত স্থান, রাস্তাঘাট, বিভিন্ন কিছু বা অবস্থান নির্ণয়, দূরত্ব নির্ণয়, বিভিন্ন কাজের জন্য এটা করতে পারি। দেখো, গাড়ি চালিয়ে কোথাও প্রথম শর্ত হচ্ছে আমাদের পথঘাট চিনতে হবে। যদি কেউ না চিনে তাহলে কি হবে, প্রচার অতস্য মাঝাবার কোথাও যেতে হলে এখন কাউকে চিন্তা হয় না। পৃথিবীটাকে ঘিরে যে উপগ্রহ করছে তারা পৃথিবীর সংকেত বিশ্লেষণ করে মানুষ বুঝে যায়। এটা একটা ছোট জায়গার ম্যাপকে দিতে পারলে যে কোনো জায়গায় চলে যেতে পারে। জিপিএসকে আমরা একটু দেখে নিই, এবং দেখো জিপিএস ট্র্যাকিং, যার জিপিএস এখন বর্তমানে কোন অবস্থায়, যেরকম তুমি একটা
গাড়ি, বাইকে বিভিন্ন স্থানে এখন জিপিএস লাগানো হয়। কোনো কারণে যদি সেটা যে আমি ট্র্যাকিং করে দেখছি যে এটা এখন বর্তমানে কোন অবস্থানে রয়েছে, তাই না? এবার আসো গুরুত্বপূর্ণ কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া, এটা কত সালে শুরু হয়? আচ্ছা, তাহলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয় বাসে, ট্রেনে, জাহাজে হতো, এখন লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। আমরা ওই যে দেখছি লাইনের ছবিগুলো দেখেছি, প্রবেশপত্র নিতে হতো, সেই প্রবেশপত্র তাহলে আমরা অনলাইনে দেখতাম। আমরা তাহলে ভর্তি প্রক্রিয়াটা কোথায় থেকে কবে শুরু হয়? সরি, প্রথম এমসিকিউতে আসলে 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, আমরা অনলাইনে আবেদন করতে পারি। আবেদন করার পর নিজের ছবি আপলোড, নিজের সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে পেপারসগুলো সাবমিট করে দেওয়ার পরে একটা মোবাইলে ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠালে সেখান থেকে একটা তোমাকে রিসিভিং একটা টেক্সট মেসেজ আসবে। দেন তোমাকে তারা একটা তোমার নির্দিষ্ট মেইলে তারা তাদের প্রবেশপত্রগুলো পাঠায় দেয়। কত সহজে আমরা কাজগুলো করতে পারি, এই প্রক্রিয়াগুলি আমরা লিখব। আচ্ছা, ভোটিং মেশিন কি? ইভিএম। তাহলে যে কোনো গণতান্ত্রিক দেশে সরকার বা রাষ্ট্র নির্বাচন করার প্রথম প্রক্রিয়া হলো ভোট মাধ্যমে, তাই না? এই ভোট প্রক্রিয়াতে আমরা মনে আছে ওই যে ব্যালট পেপারের সিল মেরে বক্সে দিতে হতো। তারপরে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার তারা কি করতো, সারা রাত্র ধরে সেই ব্যালট পেপার নির্দিষ্ট প্রার্থীদেরগুলো আলাদা আলাদা করে গণনা করে সবচেয়ে বেশি যে নামে ভোট হয়েছে, ব্যালট পেয়েছে তাকে উইন করতো। একটা অনেক লং প্রসেসের সময় আছে, ব্যয়ের একটা ব্যাপার আছে। দেন এই যে আমরা কাগজ কোথা থেকে উৎপাদন হয়? গাছ থেকে। সো প্রকৃতির একটা ক্ষতি, বিপর্যয় সম্ভাবনা, সেই জায়গাগুলোতে রোধ করার জন্য অন্যতম একটা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম, যেখানে শুধু মেশিনে বাটন দিয়ে চাপ দেওয়া হবে এবং খুব সার্টেন টাইম, কিছুক্ষণ সময়ের মধ্যে ফলাফল ক্লোজ করে আমরা ক্লিকের মাধ্যমে টোটাল ফলাফলগুলো পেয়ে যেতে পারি। সবাই পড়ে নিয়েছো? আমরা কিন্তু সম্ভাব্য প্রশ্ন এবং এর উত্তরগুলো কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? এরপরে কি আছে? কর্মক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ভূমিকা লেখো। আরেকটা প্রশ্ন, আমরা রোবট দিয়ে কি কাজগুলো করতে পারি? আমরা জানি সব গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ, ভারী কাজগুলোতে রোবটের ব্যবহার করা হচ্ছে। আমরা সেই কথাগুলোই সুন্দর করে দিব। রোবট হচ্ছে এক ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন, ইন্ডাস্ট্রিয়াল রোবট হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন, তাই না? তাহলে কি বিপদ? যেরকম জাহাজে কারখানায় বড় বড় লোহার ঢাল দিতে হয়, সেখানে আমরা কি করতে পারি? ওয়েল্ডিং করা, গরম ইস্পাতের জায়গায় একদম লোহা আগুনের মতন করে আসে সেই জায়গাগুলোতে। তারপরে হচ্ছে গাড়িতে, আমরা ভিডিওতে দেখেছি গাড়ি ম্যানুফ্যাকচারিং কাজে, কম্পিউটার ম্যানুফ্যাকচারিং, প্রত্যেকটা কাজে কিন্তু রোবট ব্যবহার করা হচ্ছে। এরপরে প্রশ্ন কি? সামাজিক যোগাযোগ সাইটের ব্যবহারগুলো উল্লেখ করো। তাহলে কি করা যাচ্ছে? তথ্য আদান প্রদান, ছবি ভিডিও আদান প্রদান, নিজের মতামত বন্ধুকে জানানো, সামাজিক আন্দোলন বা বিপ্লব গড়ে তোলা, দেশের বিভিন্ন মানুষের সংস্কৃতি সম্পর্কে জানা। আরও আছে কিভাবে জনমত গঠনে ভূমিকা। আমরা ওই যে বইয়ের যে সাইটগুলোর কথা আছে, 2011 সালে তিউনিসিয়া, তারপরে 2018 সালে বাংলাদেশের নিরাপদ সড়ক চালনা আন্দোলনের বিশেষ ভূমিকা ছিল। এছাড়াও কি আছে? বর্তমানে নানা ধরনের আমরা এই কথাগুলো দিব। ভিডিও, সামাজিক মাধ্যমে আইন শৃঙ্খলা বা আইনি শনাক্ত বিচার করছে, দুর্নীতি, বিভিন্ন অন্যায় অভিযোগ, সবকিছু সামাজিক বিপ্লবের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে এখন গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? আমরা অবশ্যই পরীক্ষার প্রশ্নগুলো ক্ষেত্রে যে জিনিসটা আমি লাস্টে বলছি, সেটা হচ্ছে আমার প্রশ্ন কিভাবে থাকবে সেটা বুঝবো, সেটা অ্যান্সার দেব। যখন দেখো প্রশ্ন যদি এরকম থাকে, জিপিএস কি? জিপিএস এর ব্যবহার বর্ণনা করো। 2 + 3 = 5, তার মানে 5 মার্কের প্রশ্ন। এখানে জিপিএস কি? এইটুকের জন্য 2, এর ব্যবহার বর্ণনা করো 3। বা এইভাবে যদি এখানে 5 দেয়, আমরা প্রশ্নের মানগুলো দেখব, সেইভাবে আমাদের লেখা কতটুকু হবে এর একটা ধারণা নিয়ে থাকবো। ভার্চুয়াল অফিস কি? ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো লেখো। তাহলে আমরা কয়টা সুবিধা লিখবো? অবশ্যই আমরা সেক্ষেত্রে পয়েন্ট করে দিব, ঠিক আছে? প্যারার মতন করে যে প্রশ্নগুলো। ভার্চুয়াল অফিস কি? যে অফিসে সরাসরি উপস্থিত না থেকে প্রযুক্তির মাধ্যমে, কম্পিউটার, ইন্টারনেটের মাধ্যমে আমরা সরাসরি উপস্থিত না থেকে কার্যক্রমগুলো চালাতে পারি, তাকে ভার্চুয়াল অফিস বলা হচ্ছে। ভার্চুয়াল অফিসের সুবিধা কি? প্রথম সুবিধা, নিম্নে ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো বর্ণনা করা হলো। 1, এখানে সরাসরি উপস্থিত থাকতে হয় না। 2, বিল্ডিং ভাড়া দিতে হয় না। 3,
ট্রাফিক জ্যাম বা রাস্তায় যাতায়াতের যে সময় বা অর্থ বা পরিশ্রম হয় সেটা লাগে না। 4, বাসায় থেকে কাজ করা যায়, তাই অফিসের কাজের পাশাপাশি বাসার কিছু কাজও করা যায়। 6, এটা দিনরাত 24 ঘন্টা কাজ করা যায়। এইভাবে আমরা সুন্দর করে সিকোয়েন্স অনুসারে পয়েন্টগুলো সাজাবো। ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমরা করি, আমাদের প্রশ্নগুলো দেখব এবং প্রশ্নের সাথে সাথে অ্যান্সারগুলো, এবং এটার জন্য অবশ্যই আমাদের বইটাকে ভালো করে ফলো করতে হবে। বইয়ের ইম্পর্টেন্স লাইনগুলো তোমরা এই যে নিজেরা যে প্রশ্নগুলো করেছো, এই প্রশ্নগুলো দেখে বইয়ের পেজ নাম্বারগুলো দেখে তুমি আগে একটা উত্তরমালা তৈরি করো এবং সেটাকে নিজের মনের মতন, কখনোই বইতে যা আছে সেটা তো আছেই, এটার সাথে যেরকম বইতে 18 সালের কথা আছে নিরাপদ সড়ক চায়, এরপর আরও অনেক আন্দোলন হয়েছে না, সেই জিনিসগুলো আমরা দিব। যেরকম বিশ্বের অন্য জায়গায় একটি দেশ আরেকটি দেশের উপর অন্যায়ভাবে বোমা হামলা করছে, গুলি নির্যাতন করছে, দেখো সাথে সাথে সারা বিশ্ব সেটার জন্য তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে, জাতিসংঘের কাছে আবেদন করছে। এগুলো কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমেই সম্ভব হচ্ছে। তুমি ভিডিওগুলো দেখতে পাচ্ছ, নিজের মতামত করতে পাচ্ছ, সেটাকে প্রচার করতে পাচ্ছ। দেশের এরকম দেখো প্রতিনিয়ত হওয়ার হামেশা এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এইভাবে আমরা প্রশ্নগুলোকে নিজের মতন করে নিয়ে সাজাবো। ঠিক আছে? এখনো কি এই যে কাগজবিহীন অফিস, তো কাগজবিহীন অফিসের সাথে যেরকম ব্যালট পেপার, এগুলো অনেক কিছুরই আমরা মিল করে আমরা প্রশ্নমালাগুলো করব, কারণ তথ্য প্রযুক্তি আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ওতপ্রোতভাবে ছড়িয়েছে, জড়িয়ে আছে, তাই নাকি? আচ্ছা, তাহলে আজকের মতন তোমাদেরকে ধন্যবাদ। আশা করি আগামী ক্লাসে তোমরা এই যে প্রশ্নগুলো প্রত্যেকে লিখেছো আর ওদের কাছ থেকে আলোচনা শুনলা, আমি কিছু প্রশ্নের উত্তরের ধারণাগুলো দিলাম, এগুলো মিলে তোমরা 4টি বা 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার লিখে নিয়ে আসবা। আগামী সপ্তাহে আগামী ক্লাসে নতুন আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা হবে, আলোচনা হবে, পড়াশোনা হবে, মজা হবে। ঠিক আছে? সেই শুভকামনায় রইলাম। আজকের মতন খোদা হাফেজ, সবাই ভালো থেকো।